আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর জিমস্টেক ইন্টারন্যাশনাল। আজ অনুষ্ঠানের চতুর্থ পর্ব। আজকের আলোচ্য বিষয় নিরাপদ স্ট্রিট ফুড বিক্রেতাদের করণীয়। আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমার ডান পাশেই প্রথমে রয়েছেন ডক্টর মোহাম্মদ মোস্তফা, সদস্য পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এবং এরপরেই রয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ ইশরাত জাহান, হেলথ প্রজেক্ট সাজেদা ফাউন্ডেশন। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই আমি ইশরাত জাহান আপনার কাছে জানতে চাইব, স্ট্রিট ফুড প্রস্তুতের সময় পুষ্টিগত মান বজায় রাখতে বিক্রেতাদের কোন কোন বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভি থেকে, কারণ এত সুন্দর একটা জনস্বাস্থ্য গুরুত্বপূর্ণ একটা পর্বে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর অবশ্যই হচ্ছে খাবারের যে সেফটি বিষয়টা, এটাতে গুরুত্ব এই জন্য দেওয়া উচিত। এখানে আমাদের স্বাস্থ্যের উপর যেমন ঝুঁকি একটা থাকে, তার প্রতি বিপরীতে আমরা বলবো যে আস্থার কিন্তু একটা বিষয় তৈরি হয়। কারণ আমাদের এন্টারটেইনমেন্ট বলি আর প্রয়োজন বলি, তার বিশেষ একটা ভূমিকা কিন্তু খাদ্যের উপর থাকে, এবং সেটা হোমমেড হোক এবং স্ট্রিট ফুড হোক, বাইরের খাবার হোক, যেটাই। কারণ আমাদের বাংলাদেশে আমরা ম্যাক্সিমামই কিন্তু এখন জব করি, বাইরে আসলে আমাদের কাজের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে বের হতেই হয়, এবং বাইরের খাবারের প্রতি অনেকটাই কিন্তু আমরা নির্ভরশীল। সো এই খাবারটা আমাদের স্বাস্থ্য ঝুঁকির জন্য, যদি আমরা এই যে আপনি বললেন যে কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত, প্রথমে বিক্রেতা কি কি বিষয়, কারণ যখন একটা বিজনেস পারপাসে আমরা একটা আইডিয়া নিব, একটা দোকান দিব ফুডের, তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু একদিনের বিষয় না, এটা অনেক দিনের এবং আস্থার একটা বিষয়। তখনই কিন্তু আপনার কোয়ালিটির উপর কিন্তু নির্ভর করতে হবে, এবং প্রথমেই খেয়াল রাখতে হবে যে আপনার সোর্সিংটা আপনি কি করছেন। এখন আমরা যদি চিকেন ফ্রাই করি, আপনি হচ্ছে একটা ভালো সোর্স থেকেও নিতে পারেন যেটা সেফ, আপনি মরা মুরগিও নিতে পারেন এবং একটু ডাস্টি বা নষ্ট হয়ে গেছে সেটাও কম দামে নিতে পারেন। চয়েস কিন্তু আপনার, দুটোই কিন্তু মুরগি। এটা একটা বিষয় যে সোর্সিংটা আমরা কোথা থেকে করছি। দেন হচ্ছে এনে যে আমরা হচ্ছে প্রিজার্ভ করব, সেই জায়গাটা ঠিক আছে কিনা, এনে কি ওপেন রেখে দিচ্ছি, নাকি আসলে ওইটা যে খাবার যে টেম্পারেচারে ভালো থাকবে সেটা আমরা ঠিক মতো রাখছি কিনা। দেন প্রিপেয়ার করার পরে আমরা হচ্ছে ওইটা পলিথিন দিয়ে ঢেকে রাখছি কিনা, বা একটা কাচের জারে রাখছি কিনা, বা ওটা কি সময়ে নষ্ট হয়ে যাবে সেটা তো আসলেই আমাদের একটা আইডিয়া থাকে। সেই সময়টা আমাদের খেয়াল রাখতে হবে, সময়ের মধ্যে বিক্রি হচ্ছে কিনা। দূরদর্শীভাবে চিন্তা করতে হবে যে আমার যদি এইটা 2 ঘন্টার মধ্যে এত পিস হবে, আমি এত পিসই করব। এটা তো ধন্যবাদ আপনাকে। এবার আমি ডক্টর মোস্তফা আপনার কাছে প্রশ্ন করব যে এই যে আমাদের স্ট্রিট ফুড বিক্রেতাদের জন্য আসলে বর্তমানে আমাদের কি কি আইন ও বিধিমালা রয়েছে এবং এগুলো আসলে বাস্তবায়নের অবস্থা কি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই নিরাপদ খাদ্য সুস্থ জীবন শিরোনামে এই জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি আয়োজনের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সি ফুড এবং জিটিভি কর্তৃপক্ষকে। আরও শুভেচ্ছা জানাই আমার সহ আলোচক ইশরাত জাহান এবং জিটিভির অগণিত দর্শক শ্রোতাদের প্রতি। আসলেই বাংলাদেশ নিরাপদ খাদ্য, আপনারা সবাই জানেন 2013 সালে আমাদের আইন প্রণীত হয়। এই আইনের মূল উদ্দেশ্য ছিল সারা দেশের মানুষের নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চিতকরণে বৈজ্ঞানিক সম্মত পদ্ধতি যথাযথ অনুসরণে খাদ্য প্রস্তুত, প্রক্রিয়াজাতকরণ, আমদানি, পরিবহন, মজুদ এবং বিপণন সংশ্লিষ্ট সহ কার্যক্রম নিয়ন্ত্রণ করা। এই জন্য আসলে আমাদের বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল সংস্থার বিধিবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই পর্যন্ত 12টি বিধি প্রবিধি প্রণয়ন করেছে। এইগুলা আসলে স্ট্রিট ফুড
সম্পর্কিত প্লাস অন্যান্য খাদ্য স্থাপনার সাথে সম্পর্কিত সবাইকে আমরা এই 12টাই বিধি প্রবিধি বর্তমানে কার্যকর আছে এবং বাস্তবায়নের চেষ্টা করছি। ধন্যবাদ। খুব চমৎকার বলেছেন। এই বিধিমালাগুলো আমাদের সব জায়গায় ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় প্রচার প্রসারণে আছে। জি জি, অলরেডি আমাদের প্রত্যেকটা বিধি প্রবিধি আমাদের ওয়েবসাইটে সংযুক্ত আছে, যে কেউ দেখতে পারেন। থ্যাংক ইউ। ইরশাদ জাহান, আপনার কাছে আবার আসছি যে আমাদের খাবার সংরক্ষণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে বিক্রেতাদের কি কি ধরনের নিয়ম মেনে চলা খুবই জরুরি, কারণ আমাদের পুষ্টিগুণগত মান যাতে ঠিক থাকে সেই দিক থেকে যদি কিছু বলেন। এখন যারা আসলে স্ট্রিট ফুড বিক্রেতা তাদের জন্য কিন্তু আসলে খুব চ্যালেঞ্জিং, কারণ একটা দোকান যখন বিক্রেতা হয় তখন কিন্তু ওনার জায়গা থাকে এবং অনেক কিছু সাপ্লাই থাকে, বাট স্ট্রিট ফুড যখন বিজনেস করেন তখন কিন্তু আসলে ভ্রাম্যমান ম্যাক্সিমাম হয় বা এমন একটা জায়গায় হয় সেখানে কিন্তু তার ওই জিনিসটা সাপ্লাই দেওয়া বা অনেক কিছু রাখা খুব সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে কিছু কিছু একদম বিষয় না হলেই না, যেমন হচ্ছে খাবারের টেম্পারেচারটা ঠিক রাখা, সেটা কাঁচা হোক আর রান্না করা হোক। কারণ কাঁচা খাবার ফ্রিজে যদি উনি নাও রাখতে পারেন তাহলে বরফ দেওয়া একটা জায়গায় তাকে রাখতে হবে এবং সেই বরফটা কিন্তু রেগুলার চেঞ্জ করতে হবে, কারণ কাঁচা খাবার থেকে কিন্তু অনেক ধরনের হচ্ছে গিয়ে কন্টামিনেশন হওয়ার চান্স থাকে এবং সেই বরফের মধ্যে আবার রান্না করা খাবার রাখা যাবে না, এই দুটো সেপারেটলি রাখতে হবে, এটা একটা বিষয়। ভেজিটেবলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ডেইলি যাতে সেটা উনি ক্রয় করেন, হ্যাঁ, ফ্রেশটা থাকে, অল্প হোক কিন্তু ফ্রেশ হোক, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে রান্না করার লেফট ওভার রয়ে গেলে সেটা যেন আবার পরের দিন আবার মিক্স না হয়, কারণ টেম্পারেচার আপ ডাউনের কারণে কিন্তু দেখা যায় যে সেখান থেকেও কন্টামিনেশন হওয়ার চান্স থাকে। আর হচ্ছে সেফ পানি, যেটা আমরা বলি যে পানিটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা ধোয়া থেকে শুরু করে রান্না এবং রান্নার পরে খাবার সব কিছুতেই কিন্তু পানি একটা কমন বলবো উপাদান। সো এইটা যদি সেফ আপনার সাপ্লাই না থাকে তাহলে খুব সমস্যা। জি, চমৎকার বলেছেন। আসলে আমাদের কোন অবস্থায় আছি মানে আমরা সবাই বুঝতে পারি আর কি আমাদের বর্তমান অবস্থায়। আসছি আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে কাঁচা রান্না করা খাবার একসাথে রাখলে অলরেডি কিছুটা বলেছেন যে আসলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় ওই জায়গাতে, এবং এক্ষেত্রে সঠিক পদ্ধতিটা কি আসলে কাঁচা এবং রান্না করা খাবার আমরা যে স্টোরিং করি সেই জায়গাতে। আচ্ছা, কাঁচা খাবারের ক্ষেত্রে খেয়াল করতে হয় যে আমরা যদি এটা ডিপ করে রাখি, সেটা নিয়ে আসি, সেটা ডিফ্রস্ট করার ক্ষেত্রে আমাদের মধ্যে যেটা থাকে আমরা একদম পানির মধ্যে চুবিয়ে রেখে দিই, সেটাতে কিন্তু আমাদের নিউট্রিশন লস হয়। তো ওটা না করে আমাদের ফ্লোয়িং পানির মধ্যে আপনি বাসা থেকেই আসলে ডিফ্রস্ট করে তারপর আপনার জায়গায় স্ট্রিট ফুডে করে নিয়ে যাবেন, এটা হচ্ছে সেফ। সেকেন্ড হচ্ছে গিয়ে যে আপনি ফ্রিজ আপ যখন করবেন তখন কিন্তু দুই ধরনের ফ্রিজ আপ, যেমন ঠান্ডা খাবার ঠান্ডা, গরম খাবার গরম। যেমন 5 ডিগ্রির নিচে কিন্তু আপনার ঠান্ডা খাবারটা রাখতে হবে, আবার গরম খাবারটা 60 ডিগ্রি উপরে রাখতে হবে। এবং ডেঞ্জার জোন যদি বলেন তাহলে সেটা কিন্তু হচ্ছে কি 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মাঝামাঝি। হ্যাঁ, মাঝামাঝি জায়গায় যদি আপনি কোনো খাবার রেখে দেন সেটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করবে যে ওখানে আপনার ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া ওগুলো গ্রো করবে কিনা। সো এবং অনেক সময় দেখা যায় যে আমরা একটা খাবার বারবার হচ্ছে রিহিট করি, গরম করি, এটাও কিন্তু করা যাবে না। হ্যাঁ, সো কোন খাবার কোন টেম্পারেচারে রাখা উচিত এবং হচ্ছে করে, কারণ এতে কি হবে যখন আপনার মাইক্রো অর্গানিজম গ্রো করে তখন কিন্তু আমাদের কি হয়, আমাদের ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, পেট খারাপ হতে পারে, বিভিন্ন ধরনের পেটের বিভিন্ন সমস্যা হতে পারে। এবং যখন এটা হবে তখন কিন্তু আপনি আর ওই খাবারের দিকে যাবেন না বা ওই দোকানে যাবেন না যে এখান থেকে খাবার খেলে কিন্তু আমার এই প্রবলেম হয়। জি জি, চমৎকার, ধন্যবাদ। আরেকটা বিষয়, আমরা রাস্তার ধারের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সেগুলোতে আসলে জীবাণু সংক্রমণ কমাতে কি কি সহজ পদ্ধতি কিন্তু কার্যকর বিক্রেতারা নিতে পারেন? অবশ্যই খেয়াল রাখতে হবে যে কুক ফুড এবং আনকুক ফুড, হ্যাঁ, কাঁচা এবং রান্না করা খাবার অবশ্যই আলাদা করে ফেলতে হবে। সবচেয়ে বেশি কন্টামিনেশন কিন্তু এটা থেকে হয়। এবং নিজের পার্সোনাল হাইজিন একটা বিষয়, যেমন আমি কাটিং চপিং করছি, আমরা জানি আমাদের ল আছে, ভালো বলতে পারবেন যে আমাদের এক এক কালারের ট্রের মধ্যে কিন্তু এক একটা হচ্ছে চপিং বোর্ডে কাটতে হয়। তো যেটা হচ্ছে মাছ মাংস কাটবো সেখান থেকে কিন্তু সবজি কাটবো না, তো এইটা কিন্তু আলাদা করলে কিন্তু কন্টামিনেশন হারটা কমতে পারে। তারপর রান্নার পানি, ধরেন একই বালতির মধ্যে একই পানির মধ্যে আমি সবজিও ধুচ্ছি, মাছ মাংস ধুয়ে উঠাচ্ছি, এখান থেকে কন্টামিনেশন হতে পারে। তারপর আমরা যখন ধরেন একজন হাত কেটে গেল, সে গ্লাভস ব্যবহার করলো না, বা হচ্ছে মাথার যে ক্যাপ ব্যবহার করার কথা সেটা করলো না, আবার অনেক
ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু মাস্কও ব্যবহার করতে বলি। যার হাঁচি কাশি হয়, ঠান্ডা অ্যালার্জি প্রবলেম, ওই অবস্থায় উনি যাতে রান্নার কাছে না যায়। জি, বুঝতে পারছি, চমৎকার, ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর মোস্তফা আপনার কাছে জানতে চাই, স্ট্রিট ফুড ভেন্ডরদের জন্য দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো নিবন্ধন আর একটা হলো লাইসেন্স। আসলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক যে আইন, সেই আলোকে আমাদের এই স্ট্রিট ফুড ভেন্ডরদের বা বিক্রেতাদের মানে অবস্থানটা কি, আপনি যদি একটু বলেন এই নিবন্ধন আর লাইসেন্সিং এর ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের যে কোনো ব্যবসা করতে হলে বর্তমানে সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা প্রশাসন অথবা ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন বা লাইসেন্স নিতে হয় এবং খাদ্যপণ্য উৎপাদন করতে বিএসটি থেকে লাইসেন্স নিতে হয়। কিন্তু আমার জানা মতে স্ট্রিট ফুড বিক্রেতাদের এ পর্যন্ত লাইসেন্স বা নিবন্ধনের আওতা আসেনি। কিন্তু আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বর্তমানে নিরাপদ খাদ্য রেজিস্ট্রেশন ও নিবন্ধন পদমালা 2025, আমরা এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এখানে স্ট্রিট ফুডদের নিবন্ধন করাটা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। আশা করি যদি এটা পাস হয় তাহলে সব স্ট্রিট ফুড বিক্রেতারা আমাদের নিবন্ধন। আমরা সেটাই চাচ্ছি, আমাদের ট্রেস করা দরকার। জি জি। কারণ এই ঢাকা শহরে না, শুধু মহানগরগুলোতে যারা এই যে স্ট্রিট ফুড, এদের নিবন্ধন থাকলে অন্তত আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই ভেন্ডরদের কাছ থেকে আপনারা খাবারটা সেফলি নিতে পারেন। ধন্যবাদ। আর একটা বিষয় আমি জানতে চাইবো যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে আপনাদের তদারকি বা মনিটরিংটা কোন পর্যায়ে আছে? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আসলে মনিটরিং, বহুমাত্রিক মনিটরিং ব্যবস্থা চালু আছে বর্তমানে। আমরা কখনো এককভাবে, কখনো কখনো অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে এই মনিটরিং করে থাকি। আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার এবং আমাদের মনিটর অফিসার প্রতিনিয়ত খাদ্য স্থাপনায়, এটা ডেলি কাজ, খাদ্য স্থাপনা মনিটরিং করে থাকি। মাঝে মাঝে আমরা আমাদের একক এবং অন্যান্য সংস্থার সাথে মোবাইল কোর্টও পরিচালনা করে থাকি। আমাদের সারা দেশের থেকে আমরা নমুনা সংগ্রহ করি, আমাদের ডিজিগনেটেড 43টি ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে আমরা খাদ্য নিরাপদ রাখার চেষ্টা করে থাকি। এছাড়াও আপনি জেনে খুশি হবেন যে আমাদের 8টা মোবাইল ল্যাব আছে। আমরা এখন প্রতিটি বাজারে যে আমরা অন স্পট টেস্টের মাধ্যমে খাদ্য নিরাপদ রাখার এই তদারকি কাজটা করে যাচ্ছি। জি, ধন্যবাদ। আসলে এইভাবেই আমাদেরকে মানে স্ট্রিট ফুডের ক্ষেত্রে আমাদের মান উন্নয়নের কাজগুলো করে যেতে হবে। আরেকটি প্রশ্ন আপনাকে করব, সেটা হলো যে আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বা নিশ্চিত করতে না পারলে বিক্রেতারা মানে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকেন? স্বাস্থ্যসম্মত পরিবেশ নাই কিন্তু বিক্রি করছে, এই ধরনের বিক্রেতাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আপনারা নিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ পদমালা 2018 প্রণীত হয়েছে। এখানে স্ট্রিট ফুডদের বিক্রেতাদের করণীয় বিস্তারিতভাবে বলা আছে। যদি আমাদের মনিটরিং টিম কোন স্ট্রিট ফুডে যে এই ব্যর্থ ঘটলে প্রথমে আমরা সতর্ক দিয়েছি এবং কি কি কারণে ব্যর্থ ঘটছে এই জন্য আমরা ওকে একটা সময় দিই। এই সময়ের ভিতরে যদি ওনার প্রতিপালন না করে তাহলে আমরা জরিমানা করি। কিন্তু আমরা একটা ক্ষেত্রে খুব কঠোর, যদি খাদ্যে ভেজাল থাকে তাহলে তাৎক্ষণিক খাদ্যদ্রব্য ধ্বংস করে নিই এবং মানে জরিমানা করা হয়। ইভেন ব্যবসা বন্ধের জন্য আমরা ব্যবস্থা নিয়ে থাকি। বুঝতে পারছি। এইরকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, এরকম কোনো রেকর্ড আপনাদের কাছে আছে কিনা? আছে, নিয়মিত মামলা এখন পর্যন্ত বাংলাদেশের নিরাপদ খাদ্য প্রায় মোর দেন 300 মামলা চলমান আছে। এর ভিতরে কিছু সংখ্যক, আমি একবারে স্পেসিফিক বলতে পারবো না, 15-20টা মামলা অলরেডি মানে দণ্ড হয়েছে। বুঝতে পারছি, ধন্যবাদ। আমি আসছি ইরশাদ জাহান আপনার কাছে আবারও, যে আমাদের পানীয় বরফ ব্যবহারের ক্ষেত্রে মানে নিরাপদ উৎস নিশ্চিত করতে এই দুটো পানি এবং বরফ মানে নিরাপদ উৎসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে যদি বিক্রেতাদের করণীয়টা কি হতে পারে? অবশ্যই ওই যে সেফ সাপ্লাই যেটা বললাম আমরা,
নিরাপদ তখনই হবে যখন হচ্ছে সাপ্লাই ফ্লোটা ঠিক থাকবে। এখন আপনি যখন এমন একটা জায়গায় বসলেন সেখানে হচ্ছে আশপাশে কোথাও পানির সাপ্লাই নেই, আপনাকে এনে মজুত করতে হচ্ছে, তখনই কিন্তু সেই পানিটা ময়লা হয়ে যাওয়ার বা বারবার রিইউজ করার একটা চান্স টেন্ডেন্সি থেকে যায়। তো আমাদের ওইটা খেয়াল রাখতে হবে যে আমাদের বিজনেস করার ক্ষেত্রে স্ট্রিট ফুড হলো এমন একটা জায়গা নির্বাচন করা যেখানে আমরা নিরাপদ খাদ্য বা নিরাপদ পানি সাপ্লাইয়ের ব্যবস্থা রাখতে পারি। এবং বরফের ক্ষেত্রে হচ্ছে যে ম্যাক্সিমামই দেখা যায় যে যারা বরফ বিক্রি করে তাদের কাছ থেকে কিন্তু ওনারা বরফটা নেন। তো দেখা যায় যে ওই উৎসটা, পানির উৎসটা কেমন হচ্ছে উনি কিন্তু নিশ্চিত করতে পারছেন না। বুঝতে পারছি। সেক্ষেত্রে উনি নিজে যদি বরফটা তৈরি করেন তাহলে কিন্তু উনি ওনার হ্যাঁ, এটা নিশ্চিত করতে তো পারবেন। সেটার মানে অপ্রতুলতা আছে আমরা লক্ষ্য করি। তো আরেকটি প্রশ্ন হলো যে খাবার পরিবেশন এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং হ্যান্ডলিং এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এর সাথে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়গুলো আসলে কিভাবে নিশ্চিত করা যায়, মানে বিক্রেতাদের জন্য যদি বলেন তারা কিভাবে এটাকে নিশ্চিত করবে? অবশ্যই যখন একজন বিক্রেতা করবেন, আমি মনে করছি যে ধরে নিচ্ছি যে উনি একজন রন্ধনশিল্পী বা শেফ। তো শেফ কোর্স করার প্রথম ইয়েটাই কিন্তু হচ্ছে যে তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা ওনার নিশ্চিত করতে হবে। নখটা বড় রাখা যাবে না, তার চুলটাটি কেমন থাকতে হবে, পোশাক কেমন থাকতে হবে, বাইরের যে পোশাক সেটা পরে উনি রান্নার কাছে যেতে পারবেন না, কাটিং চপিং যেতে পারবেন না। তারপরে হচ্ছে গিয়ে যে আপনি এক ধরনের খাবার কাটার পরে তারপর হাতটা ওয়াশ করে কিন্তু আবার হচ্ছে ধুতে হবে, কাজ করতে হবে, গ্লাভস পরতে হবে এবং ফুড গ্রেডের যে গ্লাভসগুলো আছে সেগুলো পরতে হবে। এবং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি উনি নিশ্চিত না হন, কারণ প্রত্যেকটা বিজনেসের কিন্তু মোরালিটি থাকে এবং সেটা কিন্তু ওরা নিজেকেই নিশ্চিত করতে আপনি হবে। চমৎকার বলছেন। আসলে আরেকটা বিষয় হলো অতিরিক্ত তেল, রং বা কেমিক্যাল ব্যবহার থেকে বিরত রাখতে বিক্রেতাদের কিভাবে সচেতন করতে পারবেন? অবশ্যই এটা খেয়াল করতে হবে, আমাদের রান্নার সিস্টেম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু হচ্ছে আপনার সিঙ্গারা আপনাকে ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো ইয়ে নেই। আমাদের রান্নার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে এবং যে পদ্ধতি আপনি সেফ সেটাকে কিন্তু এখন যুগের সাথে সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। মেইন কথা হচ্ছে আগে ছিল 5 লিটার তেল আপনি 4-5 দিন 15-20 দিন আপনাকে জাল দিয়ে হচ্ছে সেটার মধ্যে ভাজতে হতো। এখন কিন্তু ভোক্তারাও কিন্তু পছন্দ করে অল্প তেলের জিনিস। তো ভোক্তাদের দিয়ে খেয়াল করেও কিন্তু আপনার সেই সাপ্লাইটা দিতে হবে যে কম তেলে রান্না বা সেভাবে শ্যালো ফ্রাই করা, এয়ার ফ্রাই করা। বিষয় হলো যে বিক্রেতাদের আসলে মোরালিটি ডেভেলপ করতে হবে, যে আসলে আমি কি দিচ্ছি ভোক্তাদের জন্য। আবার আমাদের চাহিদাটাও বাড়াতে হবে যে আমি তেলের জিনিস খাবো না। তো ধন্যবাদ আপনাকে। ডক্টর মোস্তফা, আপনার কাছে আমরা বলবো যে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের স্ট্রিট ফুড যেমন সহজলভ্য, ঠিক এর সাথে কিন্তু স্বল্প পুঁজির অনেকের আয়ের উৎস জড়িত। তো এই আলোকে যদি এই স্ট্রিট ফুড বিক্রেতাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মানে কর্তৃপক্ষের কোনো নির্দিষ্ট উদ্যোগ আছে কি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং আমাদের 2টা বার্ষিক উন্নয়ন প্রকল্প আছে। এই 3টি সংস্থার মাধ্যমে আমরা প্রতিনিয়ত স্ট্রিট ফুড বিক্রেতাদেরকে কিভাবে নিরাপদ খাদ্য প্রস্তুত করা যায়, কিভাবে ভেজাল ও দূষণ থেকে মুক্ত থাকা যায় এবং ব্যক্তিগত স্বাস্থ্য বিধি বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং এই প্রশিক্ষণ দেওয়াটা শুধু দিয়ে থাকি না, আমাদের এই উপকরণগুলো অলরেডি ভিডিও এবং অডিও আকারে বাংলাদেশ নিরাপদ খাদ্যের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি যে কেউ ওই ওয়েবসাইট থেকে ওই ভিডিওগুলো নিতে পারেন। এবং সুখের কথা হলো আমরা ভবিষ্যতে আমরা চিন্তা করতেছি অনলাইনের মাধ্যমে, মানে কিভাবে পুরো বাংলাদেশে একটা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া যায়। এটা প্রায় মানে কার্যকর করার প্রক্রিয়াধীন আছে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এটা খুবই দরকার। তো এখন আমি আপনাকে যদি আরেকটা প্রশ্ন করি যে নিরাপদ পানি সরবরাহ, পরিষ্কার সরঞ্জাম এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনেকগুলো স্টেক হোল্ডার এখানে জড়িত। তো ওনাদের এই স্টেক হোল্ডারদেরকে মানে স্থানীয় সরকার অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে মানে কাজটা করা দরকার। কিন্তু সেটা আপনারা কি করতেছেন, কি অবস্থায় আছে এখন বর্তমানে? আমরা আসলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আপনি সঠিকভাবে বলেছেন, নিরাপদ পানি, বর্জ্য ব্যবস্থাপনা আসলে বহুবিধ সংস্থার সমন্বয় দরকার হয়। আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য এই সমন্বয়কের কাজটা করে থাকে। আমাদের জাতীয়, বিভাগীয় এবং জেলা উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য
ব্যবস্থাপনা সমন্বয় কমিটি আছে। আমরা এই সমন্বয় কমিটির মাধ্যমে প্রত্যেকটা জেলা উপজেলা থানা লেভেলে এই নিরাপদ পানি বর্জ্য ব্যবস্থান বিষয়ে কাজ করে থাকি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ যে স্থানীয় অন্যান্য যে সংগঠনগুলো ওদেরও কার্যকর অংশগ্রহণ অনেক সময় হয়ে ওঠে দরকার। এই যে খুবই দরকার, মানে সব পক্ষকে এগিয়ে আসতে আসতে হবে। জি জি। আপনাকে ধন্যবাদ যে সচেতনতা বৃদ্ধিতে আসলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কী ধরনের ক্যাম্পেইন বা কার্যক্রম পরিচালনা করতেছে এই মুহূর্তে বা সামনে পরিকল্পনা আছে, যদি সংক্ষেপে বলেন। আপনাকে ধন্যবাদ। আসলে খাদ্য নিরাপদ রাখতে হলে শুধু বিক্রেতাকে সচেতন হলে হবে না, আমাদের ভোক্তা সাধারণকেও সচেতন হতে হবে। এই জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য অনেকগুলো মানে সচেতনমূলক কার্যক্রম আছে। আপনি যদি বলেন, প্রথমে খাদ্য ব্যবসায়ী, সমাজের বিভিন্ন পেশা, শিক্ষক, এদের নিয়ে আমরা প্রতি জেলায় আমরা ওয়ার্কশপ করে থাকি। শিক্ষার্থীদের মাঝে সচেতনমূলক কার্যক্রম আছে আমাদের। গ্রামীণ নারী পুরুষদের নিয়ে আমরা উঠান বৈঠকের মাধ্যমে খাদ্য নিরাপত্তার সম্বন্ধে সচেতন করি। এছাড়াও আমাদের টিভি, বিভিন্ন মিডিয়াতে আমরা প্রচার করে থাকি। এরপরে আমাদের বিভিন্ন পারিবারিক খাদ্য নির্দেশিকা, এখন আমরা লুডো, প্লায়ার, এদের মাধ্যমে আমাদের সচেতনমূলক কাজ করে থাকি। জি, ধন্যবাদ। আরও আমাদের বিস্তারিত আরও মানে ভালোভাবে এই কাজগুলো আমাদের সামনে করতে হবে, বেশি বেশি মানুষের ইনভলভমেন্ট এখানে লাগবে। তো ধন্যবাদ, আপনার কাছে আসবো আবার। ইশরাত জাহান, আপনার কাছে যদি আমি যাই, আমাদের আজকের আলোচনার প্রেক্ষিতে আপনার মতে একেবারে স্পেসিফিক আপনার দৃষ্টিতে 5টি গুরুত্বপূর্ণ পরামর্শ বিক্রেতাদের উদ্দেশ্যে দিবেন, যারা এগুলো মেনটেন করলে আমরা নিরাপদ স্ট্রিট ফুড পাবো। হ্যাঁ, আসলে স্পেসিফিক্যালি বলবেন। স্পেসিফিকলি বলে যদি আমি বলি যে প্রথম সোর্সিংটা আমি সবসময় বলি যে আপনি ভালো কিছু করতে হলে আপনার গুড সোর্সিং এর কোনো বিকল্প নেই। দেন হচ্ছে আপনার এনভায়রনমেন্ট খুব বেশি দরকার। হ্যাঁ, সোর্সিং ভালো করলেন, আপনার এনভায়রনমেন্ট ভালো নাই, তাহলে আপনি ওই সোর্সিং দিয়ে আপনি ভালো আউটপুট দিতে পারবেন না। দেন হচ্ছে গিয়ে ওই যে সংরক্ষণ করা বা টেম্পারেচারের যে বিষয়টা, হ্যাঁ, ওইটাও কিন্তু এটার সাথে চলে আসে। এবং নিউট্রিশন নিয়ে যদি বলতে চাই, তাহলে নিউট্রিশনের সাথে ব্যালেন্স করে খাবারের মেনুটা করা খুব জরুরি। কারণ অনেক সময় দেখা যায় আমরা ব্যালেন্স করতে পারি না, একটা ইনগ্রিডিয়েন্টসের সাথে অন্যটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা করে ফেললাম আর কি, সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। দেন হচ্ছে আমরা বলবো যে বেসিক নিউট্রিশনের উপরে তাদের একটু ট্রেনিং থাকাটা খুব জরুরি। কারণ হচ্ছে এটা যদি না হয়, আপনি ফুড নিয়ে আপনার আছে কিন্তু নিউট্রিশনের উপরে নেই, তাহলে কিন্তু ওই খাবারটা খুব বেশি যে আপনি ভালো আউটপুট দিতে পারবেন সেটাও কিন্তু হচ্ছে না। সো এই 5টা বিষয় কিন্তু অবশ্যই তাদের মাথায় রাখতে হবে। ওকে, আপনি সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সংক্ষেপে। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইবো যে বিক্রেতারা বিভিন্নভাবে আমাদের ম্যানিপুলেট করতেই পারে, কিন্তু আমাদের চয়েস আমরা যেটা খাবো আমরা যাতে বুঝে খাই এবং আমাদের চাওয়া অনুযায়ী যাতে তারা হচ্ছে উদ্বুদ্ধ হতে পারে, সেটাতে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ সাথ আপনাকে। ডক্টর মোস্তফা, আপনাকে যদি বলি আপনার দৃষ্টিকোণ থেকে 5টি পরামর্শ বিক্রেতাদের জন্য স্পেসিফিক্যালি পয়েন্ট আকারে। ধন্যবাদ। আমাকে যদি বলতে বলেন, আমি প্রথমে বলবো নিরাপদ পানি ও নিরাপদ খাদ্য উপকরণ ব্যবহার করতে হবে আমাদের সবাইকে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিষ্কার সরঞ্জাম, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে। বর্জ্য নিজ উদ্যোগে ব্যবস্থাপনা করতে হবে। আর একটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে বিধিবিধানগুলি আছে এগুলো মেনে চললেই আমরা ধন্যবাদ। আপনার কোনো বক্তব্য আছে সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে? আমি যেটা মনে করি, শুধু খাদ্য নিরাপত্তা রাখলে শুধু বিক্রেতাটা না, আমাদের যারা ভোক্তা ওদেরও সচেতন হতে হবে। আমরা অলওয়েজ বলি এটা একটা সমন্বিত উদ্যোগ, কোনো একক ব্যক্তি বা একক প্রতিষ্ঠান দ্বারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা করা সম্ভব না। যদি আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে একমাত্র সম্ভব বাংলাদেশ খাদ্য নিরাপদ রাখা। ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানতে পারলাম পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ পানি, সঠিক রান্না, সংরক্ষণ, পরিবেশন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে আমরা পেতে পারি নিরাপদ স্ট্রিট ফুড। নিরাপদ স্ট্রিট ফুড পেতে আসলে সরকারের একার পক্ষে সম্ভব নয়, বরং বিক্রেতা এবং ভোক্তা সকলের যৌথ দায়িত্ব। তো দর্শক, বিদায় নেওয়ার আগে বলতে চাই, কোনো গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, প্রয়োজন খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র ও বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে
নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই সচেতন হন, নিরাপদ খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।